হাসিনাকে ক্ষমতায় আনতে 2008-এ প্রণব মুখার্জি মইন ইউ সমঝোতা হয়। ট্রাইব্যুনালকে মাহমুদুর রহমান পিলখানা হত্যায় তাপসের জড়িত থাকার দাবি। পিয়ার জুলাই সনদ সহ 5 দফা দাবিতে জামায়াত ইসলামী আন্দোলনের যুগপৎ কর্মসূচি। 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ, 19-এ বিভাগীয় শহরে। আসন পুনর্বিন্যাসের দাবিতে বিক্ষোভ, অগ্নিসংযোগে উত্তাল ফরিদপুরের ভাঙা। অবরুদ্ধ মহাসড়কে মুখোমুখি পুলিশ জনতা, বাগেরহাটে ফের 72 ঘণ্টার হরতাল। যুব সমাজ সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। 12 জন পেলেন ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড। এবং ভোটের আগেই রাকসুতে 42 প্রার্থী নির্বাচিত, কারচুপির সুযোগ নেই বললেন উপাচার্য। মনোনয়ন ফর্ম বিতরণে চাকসুতে জমজমাট নির্বাচনী আমেজ। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি, আমি গালিব ইবনে রিয়াজ। রাত্রি 2008 সালে সে সময় কিন্তু 111-এর সরকার ছিল এবং এরপরেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। কিন্তু আজকে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষী দিতে এসে ট্রাইব্যুনালে আমার দেশের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলছেন যে 2008 সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য তখনকার যিনি সেনাপ্রধান ছিলেন মইনুল আহমেদ এবং ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মধ্যে সমঝোতা হয়। গালিব, এদিকে কিন্তু চিফ প্রসিকিউটর যিনি রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন আর 2-1 জনের সাক্ষ্য নিলেই কিন্তু শেষ হবে মানবতা বিরোধী অপরাধ মামলার শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এটি নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখে আসি। মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান। সোমবার সাক্ষ্য প্রদানের শুরুতেই সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, ভবিষ্যতে এই সাক্ষ্য হবে অকাট্য দলিল। বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় এনে প্রধানমন্ত্রী বানাতে 2008 সালের ফেব্রুয়ারিতে তৎকালীন বাংলাদেশের সেনাপ্রধান মইনুল আহমেদের সাথে চুক্তি হয়েছিল ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। সাংবাদিক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণে উঠে আসে আওয়ামী লীগের আমলে গুম, খুন, ভিন্ন মত দমনে নির্যাতন, পরপর 3টি অবৈধ নির্বাচন, বিডিআর হত্যাকাণ্ডে শেখ ফজলে নূর তাপস সরাসরি জড়িত থাকলেও কোনো বিচার হয়নি এমন সাক্ষ্য দেন তিনি। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করা, এই কয়েকটা উল্লেখযোগ্য বিষয় বলেছেন। হিটলার যেভাবে দমন করতেন প্রতিপক্ষকে, এই সরকার যে আগের সরকার যেভাবে প্রতিপক্ষকে দমন করতেন, হিটলারের মতো সামঞ্জস্যতা আছে, সেগুলো তিনি বলছেন। মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের উত্থান, সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল, বিরোধী মতকে দমন করতেন, কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। তিনি আরও সাক্ষ্য দিয়েছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার কিভাবে তাদের স্বৈর শাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য, স্বৈর শাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল, কিভাবে বিচার প্রক্রিয়াটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, এই সব প্রসঙ্গে তিনি সাক্ষ্য প্রদান করেছেন ইতিমধ্যে এবং বাকি অংশগুলো তিনি আজকে বলবেন। বিগত সময়ে আদালতের বিচারকরা ছিলেন শেখ হাসিনার কৃতদাসের মতো। 71-এর যুদ্ধাপরাধী অপরাধের বিচারের রায় নির্ধারণ করা হয়েছিল পরিকল্পিতভাবে। আমরা আশা করছি যে আর খুব বেশি সাক্ষ্যর দরকার হবে না। নাহিদ ইসলাম আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফর্মাল একজন সাক্ষী আছে আমাদের, সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি, সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই। সে কারণে এই বাকি 2 জনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব। তার মানে যুক্তিতর্কের জন্য হয়তো পরবর্তীর দিকে আমরা যাব আশা করছি।
মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে এখন পর্যন্ত সাক্ষ্য দিলেন ৪৬ জন। দ্রুতই সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে বলেও জানায় চিফ প্রসিকিউটর। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, মাহমুদুর রহমান তো তিনি আদালতে মানে ট্রাইব্যুনালে তিনি এই নিয়ে সাক্ষ্য দিয়েছেনই, কিন্তু এই বিষয়ে কি তিনি আরো বিস্তারিত আসলে কি বলেছেন? তিনি কি কোনো অকাট্য কোনো দলিল, তার কথাই অবশ্য এইখানে দলিল হিসেবেই থাকবে, কিন্তু আরো কিছু কি তিনি উপস্থাপন করেছেন কিনা? গালিব, এই যে জুলাই আগস্টের গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে ৩ জনের বিরুদ্ধে আজকে মানবতা বিরোধী অপরাধের মামলায় যে সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, তিনি মূলত যে সাক্ষ্যগুলো প্রথমেই তিনি বলেছেন যে ২০০৮ সালের যেই নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যাতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়, শেখ হাসিনাকে যাতে প্রধানমন্ত্রী বানানো হয়, এ নিয়ে ভারতের যিনি তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি, সেখানে বাংলাদেশের তৎকালীন যিনি সেনাপ্রধান ছিলেন মইনুল আহমেদ, তার সঙ্গে চুক্তি হয়েছিল, এই কথা তিনি বলেছেন। পাশাপাশি বিডিআর বিদ্রোহ নিয়ে তিনি সেখানে তথ্য তুলে ধরেছেন। শেখ ফজলে নূর তাপসের যে জড়িত থাকার বিষয়টি তিনি তুলে ধরেছেন। তার যে তার প্রমাণ থাকা সত্ত্বেও এই তাপসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এই বিষয়গুলো তিনি বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে নির্বাচন ব্যবস্থা কিভাবে আসলে আওয়ামী লীগ এসে এই যে নিরঙ্কুশ জয় পেয়েছিল সেই বিষয়গুলো তিনি বলেছেন। সেখানে ডিজিএফআই এর যে কর্মকর্তারা রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, যিনি সাবেক সেনাপ্রধান ছিলেন, তার একটি ভূমিকা ছিল যে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার জন্য, এই কথাগুলো তিনি বলেছেন। পাশাপাশি এর আগে যে ৭১-এর যুদ্ধাপরাধী অপরাধের যে বিচার হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার নিয়ে তিনি আসলে এখানে ব্যাখ্যা করেছেন যে তখন তৎকালীন যিনি বিচারপতি ছিলেন নিজামুল হক চৌধুরী, তিনি আসলে পূর্ব নির্ধারিতভাবেই রায় দিয়েছিলেন, অর্থাৎ আগে থেকেই রায় লিখে রেখেছিলেন বা রায় দিয়েছিলেন। এই বিষয়গুলো তিনি বলেছেন যে প্রহসনের রায় হয়েছিল, সেখানে শুধুমাত্র যে জামায়াতের যে নেতা যাদের রয়েছেন যাদেরকে ফাঁসি দেওয়া হয়, শুধু এই দাবিগুলো করা হয়েছিল গণজাগরণ মঞ্চ থেকে, শাহবাগ থেকে, সে কথাগুলো আজকে তার সাক্ষ্য গ্রহণে উঠে এসেছে। এবং তিনি বলেছেন যে তৎকালীন সময়ে যে শাহবাগে গণজাগরণ মঞ্চ হয়েছিল সেখানে ফেসিবাদের যে পদধ্বনি হয়েছিল সে বিষয়ের কারণে সংবাদ প্রকাশ করার কারণে এই মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়, পাশাপাশি তাকে নির্যাতন করা হয়, জুলুমের শিকার হয়েছেন, সেই বিষয়গুলো তিনি বিস্তারিত তুলে ধরেছেন। এছাড়া আওয়ামী লীগের আমলে যত গুম হয়েছে, নির্যাতন হয়েছে, নানা ধরনের অত্যাচার হয়েছে, ভিন্নমত দমনে, সেই বিষয়গুলো তার সাক্ষ্য গ্রহণে উঠে এসেছে। আরও বিস্তারিত তার সাক্ষ্য গ্রহণে আসবে বলে আমরা জানতে পেরেছি, কারণ এখন বিরতি চলছে। কিছুক্ষণ পর যখন বিরতি শেষে আবার সাক্ষ্য গ্রহণ শুরু হবে, আর কোন কোন বিষয় নিয়ে তিনি কথা বলবেন সেটি বিস্তারিত জানানো সম্ভব হবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য গ্রহণ ট্রাইব্যুনালে দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সে খবরই জানাচ্ছিলেন রাব্বি হোসেন। চলে যাচ্ছে পরের সংবাদে। বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন সুবিধায় অসম চুক্তির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছেন দুদক। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় চুক্তি খতিয়ে দেখবে তারা। দুদক জানায় এ বিষয়ে গত জুনে আইনজীবী সালেকুজ্জামান সাগর হাইকোর্টে রিট করেন। সেখানে বলা হয় একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ারের বেতন যেখানে ১ লাখ টাকা, সেখানে একই পদে ভারতীয় ইঞ্জিনিয়ার পাচ্ছেন ২৫ লাখ টাকা। এছাড়া উচ্চ পদে ভারতীয়দের প্রাধান্য, বিশেষ ধর্মের লোকজনকে বাড়তি সুবিধা দেওয়া সহ নানা অনিয়মের বিষয়ে উল্লেখ করা হয়। রিটের শুনানিতে আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন। এরপরেই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বাগেরহাট অফিসে অভিযান চালিয়ে অনিয়মের প্রাথমিক প্রমাণ পায় দুদক। এই বিষয়ে অনুসন্ধানে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। পিআর জুলাই সনদ, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ ৫ দাবিতে যুগপথ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী আন্দোলন। ১৮ সেপ্টেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে দল দুটি। এছাড়া ১৯ সেপ্টেম্বর বিভাগ ও জেলায় এবং ২৬ সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এদিকে আগামী নির্বাচনে এক বক্সে ভোট আনার ব্যাপারে ইসলামী দলগুলো অনেকটা কাছাকাছি জায়গায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। জুলাই গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় কাজ শুরু করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। জুলাইয়ে যে ঐক্য তৈরি হয়েছিল সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ইস্যুতে দূরত্ব বাড়তে থাকে বিএনপি ও তাদের দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াত ইসলামের সাথে। সংস্কার কমিশন কিংবা পরবর্তী জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর বিভাজনগুলো আরও স্পষ্ট হয়। বাস্তবতা হলো জুলাই সনদের বাস্তবায়ন, সনদের ভিত্তি, সংসদে পিআর পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থানে দুই দল। দূরত্বের রাগঢাকহীন অবস্থার চূড়ান্ত প্রতিফলন দেখা যায় রাজধানীর মগবাজারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে। সরকার জনগণের দাবিতে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে গণ আন্দোলনের বিকল্প নেই বলে মনে করে জামায়াত, আর তাই 5 দফা দাবি নিয়ে রাজপথে নামার ঘোষণা দেয় জামায়াত। জুলাই সনদের ভিত্তি ও উভয় কক্ষে পিআর বাস্তবায়নের পরেই নির্বাচন হতে হবে বলে ঘোষণা দেন দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে রাজধানী সহ জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তিনি। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই দিনে যখন অন্য 3টি ইসলামিক দল প্রায় একই ধরনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন করছে, তখন এটিকে সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের অংশ নয় বলেও দাবি করেন তিনি। 25টি রাজনৈতিক দল আউট অফ 31 পিআরের পক্ষে, এবং আমি সেটা আপনাদের ইতিমধ্যে বলেছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমাদের পার্থক্য আছে। কিছু দল পূর্ণ 2 কক্ষে চায়, কিছু দল আপার কক্ষে চায়, কিন্তু পিআর চায়। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে, যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করি, প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। এখনও এটাকে আমরা যুগপৎ বলতে চাচ্ছি না। এরপরে ইসলামী আন্দোলন একই তারিখে তারা কর্মসূচি দেয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। 2 নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। 3 সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। 4 গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। 5 বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ। 26 সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। তবে একই সময়ে কর্মসূচি দিলেও স্থান জানায়নি দলটি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। অন্তর্বর্তী সরকারকে অশান্তিতে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী লীগ আর ভারত। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। এ সময় ফেব্রুয়ারি নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলেও সতর্ক করেন তিনি। ওই দাবিদার তথাকথিত রাজনৈতিক নেতাদের কাছে শেখ হাসিনা আত্মসমর্পণ করে বাংলাদেশে কত যে চুক্তি করেছে। আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছেন, অস্বীকার করি না, কিন্তু মুক্তিযুদ্ধ শেষ যেদিন হয় সেদিন আমাদের ওসমানীকে কেন সাথে রাখা হলো না? নির্বাচনের ট্রেন যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার। অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা থাকে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে বাংলাদেশে প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। এ সময় দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি। ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেটা যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে
দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে, আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্বিত করেছে সেই দেশগুলোতে আপনি দেখবেন সিভিল ওয়ার চলছে, সেখানে সমাজে বিভক্তি চলছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে, গণতন্ত্র তো দূরের কথা। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে উত্তাল ফরিদপুরের ভাঙা এলাকা। প্রশাসনের চোখ রাঙানি উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নেন স্থানীয়রা। দাবি আদায়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ স্লোগান। এদিকে একই দাবিতে বাগেরহাটে অনেকটাই ঠেলেঠেলাভাবে চলছে 3 দিনের হরতাল কর্মসূচির প্রথম দিন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। আসন পুনর্বিন্যাসের দাবিতে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডাকা অবরোধে উত্তাল ফরিদপুরের ভাঙার ইন্টারসেকশন এলাকায়। পূর্ব নির্ধারিত দাবি আদায়ে সকাল থেকেই ভাঙা মহাসড়কের আশেপাশে অবস্থান নেন আলগি ও হামিরদি ইউনিয়নের বাসিন্দারা। কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীও। আন্দোলনকারীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ না করার ঘোষণা দিলেও পাল্টে যায় পরিস্থিতি। বিক্ষোভ মিছিল ও স্লোগান নিয়ে মহাসড়কের দখল নেন হাজার হাজার জনতা। এক পর্যায়ে মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন তারা। এ সময় যে কোনো মূল্যে আসন পুনর্বহালের দাবি জানান তারা। এদিকে জলকামান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিলেও আন্দোলনের মুখে নিরাপদে সরে যান তারা। একই দাবিতে বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় 3 দিনের হরতাল পালন করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। দিনের শুরুতে ঢিলেঢালাভাবে হরতাল কর্মসূচি শুরু হয়। মহাসড়কে যান চলাচল সীমিত থাকলেও জনদুর্ভোগ কমাতে ছোট যানবাহনগুলোকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। তবে হরতালের কারণে গণপরিবহন কম থাকায় বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের। হরতাল আমরা সমর্থন করি, যেটা আমাদের পরে করা হয়েছে অন্যায় হয়েছে, যার কারণে আমরা হরতাল সমর্থন করি। দুর্ভোগ হচ্ছে, দুর্ভোগের পর মানুষ তাদের সবকিছু মিলিয়ে কষ্ট করতেছে, তারপরও হরতাল করতেছে, এই আর কি। আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি। আমরা চাই যে বাগেরহাটবাসীর যে দাবিটা আছে, দাবিটা মেনে নিয়ে এই জনদুর্ভোগকে যেন সরকার ঠিক করে দেয়। হরতাল অবরোধের কারণে ফরিদপুর ও বাগেরহাটের মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে যাত্রী ও পণ্যবাহী যানগুলোকে। এতে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। সাদাত শাহেদ, এখন। ফরিদপুরের ভাঙা থানায় অবরোধ, ভাঙচুর ও উপজেলা কমপ্লেক্সের ইউএনও ও নির্বাচন অফিসে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভাঙা ইন্টারসেকশনের বাস স্ট্যান্ড থেকে কাজী মনিরুজ্জামান, ভাঙা থানার হামিদদি এলাকা থেকে যুক্ত হয়েছেন হাফিজুর রহমান শিপন এবং বাগেরহাটের কাটাখালী থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। শুরুতেই মনির, আপনার কাছ থেকে জানতে চাই যে মহাসড়কে পুলিশ এবং সাধারণ মানুষের যে মুখোমুখি অবস্থান, তার সবশেষ কী তথ্য আছে আপনার কাছে? গালিব, এই মুহূর্তে ভাঙা যে ইন্টারসেকশন এলাকা রয়েছে পুরো এলাকায় কিন্তু আন্দোলনকারীদের দখলে। ঢাকা বরিশাল এবং ঢাকা যে খুলনা মহাসড়ক রয়েছে এই মহাসড়ক কিন্তু তারা অবরোধ করে রেখেছেন এবং যার ফলে সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তারা কিন্তু এই আন্দোলনকারীদের তোপের মুখে এখন এই সড়ক থেকে তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে পুরো সড়ক জুড়েই কিন্তু আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের একটাই দাবি যে আসন বিন্যাস করা হয়েছে, সেই পুনর্বিন্যাসে যে 2টি ইউনিয়নকে বিভক্ত করে ফরিদপুর 2 আসনের সাথে যুক্ত করা হয়েছে সেটি প্রত্যাহার না করা পর্যন্ত তারা এই সড়ক অবরোধ বন্ধ করবেন না। আমরা দেখছি যে গত 5 দিন ধরেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছিল। আজ সকাল 6ষ্ঠ দিনের মতো আন্দোলন যখন তারা চালাচ্ছিল ঠিক তখনই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে মাঠ ছেড়ে দেওয়ার জন্য বলে এবং তাদেরকে এখান থেকে সরে যাওয়ার যখন কথা বলে তারা এখান থেকে সরে গিয়ে ঠিক 11টার দিকে মিছিল সহকারে এই সড়কে এসে সড়ক দখল করে এবং ধীরে ধীরে দেখা যায় আলগি এবং হামিরদি সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে এই ইন্টারসেকশন এলাকায় এসে আন্দোলনকারীরা এখানে অবস্থান নেয় এবং আন্দোলন করে। এখন কিন্তু টান টান উত্তেজনা বিরাজ করছে এবং আন্দোলনকারীরা একটাই দাবি করছেন,
এখানে যে তাদের মূল দাবি, সেই মূল দাবি না মানা পর্যন্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলাকে তারা এই বন্ধ রাখবেন এবং এর ফলে ভোগান্তি বেড়েছে যাত্রীরা কিন্তু সকাল থেকে যারা আসছিলেন তারা কিন্তু বিভিন্ন সড়ক দিয়ে, গ্রামের সড়ক দিয়ে কিন্তু তারা যাচ্ছেন। তো আসলে আন্দোলন চলছে এবং এই আন্দোলন চলবে। পরবর্তী আন্দোলনের খবর আমরা সংবাদে জানাতে পারবো এবং আন্দোলনকারীদের আরেকটি দাবি রয়েছে, তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে তা অবশ্যই প্রত্যাহার করা না পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। গালিব, এবার একটু মফিজুর রহমান শিপনের সঙ্গে যুক্ত হতে চাই। তিনি আছেন ভাঙ্গা থানার হামিদদি এলাকায়। শিপন, আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার সবশেষ পরিস্থিতি কি? আপনি জানেন যে এই ফরিদপুর ৪ সংসদীয় আসন থেকে দুটি ইউনিয়ন কেটে নেওয়ার কারণেই কিন্তু মূলত এই অঞ্চলের মানুষ ফুঁসে উঠছে এবং উত্তাল এখন ভাঙ্গা পুরো এলাকা জুড়েই এই আন্দোলনটা শুধু হামিদদি এবং আলগি নয়, এই উত্তালটা পুরা ভাঙ্গা জুড়েই কিন্তু 12টি ইউনিয়ন জুড়েই কিন্তু এই উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়কের হামিদদি নামক স্থান। সেখানে কিন্তু আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে রয়েছে এবং এখানে যারা অবরোধকারী তারাও কিন্তু রয়েছে। টোটাল যানবাহন চলাচল বন্ধ। আপনাকে বলে রাখি যে দুপুরবেলার দিকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মিছিল সহকারে ভাঙ্গার মূল যে চৌরাস্তা সেখানে জড়ো এবং সেখান থেকেই কিন্তু মিছিল সহকারে থানা হামলা চালানো হয় এবং সেই হামলায় কিন্তু 8 থেকে 10টি গাড়ি ভাঙচুরায়। পরবর্তীতে উপজেলা পরিষদের নির্বাচন অফিসে অগ্নিসংযোগ এবং প্রত্যেকটা অফিসে গ্লাস চেয়ার ভাঙা হয় এমনটি আমরা জানতে পেরেছি। তো আপনাকে বলে রাখি যে পুলিশের যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ বিভিন্ন জায়গায় ছিল, ম্যাক্সিমাম জায়গার পুলিশ কিন্তু এখন নিরাপদ অবস্থানে রয়েছে এবং এই আমি যে অঞ্চলে রয়েছে সেখানে হামিদদিতে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া 10টি যে স্থান রয়েছে সেই স্থানগুলোতে একই অবস্থা রয়েছে। অন্যদিকে রেল সড়কের যে অবরোধ ছিল সেটি কিন্তু আজকে নাই। স্বাভাবিকভাবে রেল সড়কটি কিন্তু ঢাকা থেকে খুলনা, ঢাকা থেকে বেনাপোল, ঢাকা থেকে গোপালগঞ্জের ট্রেন কিন্তু যাতায়াত করছে এমনটা আমরা জানতে পেরেছি। তো আপনাকে বলে রাখতে চাই যে গতকালকে রাতে কিন্তু একটি মামলা হয়েছিল পুলিশবাদী হয়ে, জরুরি নিরাপত্তা আইনি মামলা, এবং সেই মামলায় এই আন্দোলনের সর্বদলীয় পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ নেতাদের আসামি করা হয়েছে, যার মধ্যে একজনকে মূল সমন্বয়কারীকে কিন্তু পুলিশ এর আগেই আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটিও একটি কারণ এই আন্দোলনে ফুসে ওঠার পিছনে। অন্যদিকে সব মিলে প্রশাসন কিন্তু তারা তাদের অবস্থানে রয়েছে। অন্যদিকে আইন যারা অবরোধকারী তারাও কিন্তু তাদের দাবির থেকে অনড় এবং তারা বলছে যে কোনো মূল্যেই কিন্তু তারা তাদের মাটি কোনো মূল্যে পার্শ্ববর্তী জায়গায় যেতে দেবে না, তাদের জীবন থাক বা না থাক সেরকমই ঘোষণা তারা দিচ্ছে এবং তারা বিভিন্ন রকম স্লোগান দিয়ে উত্তাল রাখছে রাজপথ ভাঙার। তো গালিব, এ ছিল ফরিদপুরের সর্বশেষ খবর। শিপন, আমরা একটু বাগেরহাটের খবর জানতে চাই। কাটাখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, সেখানে তো হরতাল চলছে, কি অবস্থা হরতালে? মানে কোনো যানবাহন কি চলাচল করছে? কঠোরতা কেমন দেখছেন? গালিব, বাগেরহাটে যে হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে সেটি কিন্তু একেবারেই ঢিলেঢালা অবস্থায় রয়েছে। আমরা সকাল থেকে কিন্তু বাগেরহাটের বিভিন্ন এলাকায় দেখেছি যে এখানকার যে মহাসড়কগুলো রয়েছে, মূলত এই বাগেরহাটের মহাসড়কগুলো কিন্তু আজকে অবরোধ করার কথা ছিল, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন আমি বাগেরহাটের যে খুলনা ঢাকা খুলনা মহাসড়কের যে বাগেরহাট অংশ রয়েছে সেই জায়গাটিতে রয়েছি। এখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন রকম যানবাহন কিন্তু চলাচল করছে। এই মহাসড়ক অবরোধ করার কথা থাকলেও কিন্তু আজকে সকাল থেকে কোনো বিক্ষোভকারীকে আমরা মহাসড়কে দেখতে পাইনি। এখানে আমরা দেখেছি গত 2 থেকে 3 দিন আগেও কিন্তু তারা হরতাল করেছিল বাগেরহাটের সর্বদলীয় ঐক্য পরিষদের নেতাকর্মীরা। সেই সময়তে কিন্তু বাগেরহাটের যে মহাসড়কগুলো ছিল বা বাগেরহাটের 9টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে যে রাস্তাঘাটগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে আজকের যে হরতাল কর্মসূচি সেটি কিন্তু একেবারেই ভিন্ন। এখানে কিন্তু আমরা দেখেছি যে কোনো প্রকার বাধা কোনো রাস্তাতেই দেওয়া হয়নি এবং সকাল থেকে বাস চলাচলের সংখ্যা কিছুটা কম থাকলেও কিন্তু এখানে আমরা দেখেছি অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সব কিছু স্বাভাবিক রয়েছে। এর পাশাপাশি এখানে যে এই অঞ্চলের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো গত হরতালগুলোতে বন্ধ থাকলেও আজকে কিন্তু সব কিছুই খোলা রাখা হয়েছে। তবে এটি কিন্তু পূর্ব নির্ধারিত ছিল, কারণ গতকালকে যে সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু সর্বদলীয় ঐক্য পরিষদের যারা নেতারা রয়েছেন তারা বলেছেন যে আজকের যে হরতাল কর্মসূচি সেটি শিথিল করা হবে এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে মূলত বাগেরহাটের যে 4টি সংসদীয় আসন ছিল সেটির কিন্তু একটি আসন কমিয়ে দেওয়া হয়েছে এবং একটি আসন কমিয়ে 3টি আসন করে গত 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপন জারি করার পর থেকে কিন্তু হরতাল, বিক্ষোভ সহ নানা রকম আন্দোলন
আন্দোলন করছে এখানকার সাধারণ মানুষ সহ সর্বদলীয় ঐক্য পরিষদের নেতাকর্মীরা। তারা বলছেন যে এই 4টি আসন বহাল রাখতে হবে, বহাল না রাখলে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রাখবেন। তো গালিব, সব মিলিয়ে বাগেরহাটের হরতাল কর্মসূচি থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 2 জেলায় চলছে বিভিন্ন কর্মসূচি, সেই বিষয় নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সমাজ পরিবর্তন ও মানবিক রাষ্ট্র গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই তরুণরাই 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, এই তরুণরাই যুগে যুগে এদেশের ইতিহাস রচনা করেছে। সকালে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। 5টি ক্যাটাগরিতে এবার 12 জনকে ইউথ ভলেন্টিয়ারের অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা। বাকিটা জানাচ্ছেন শাহাদাত অফরো। সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য 5 ক্যাটাগরিতে 12 জনকে ইউথ ভলেন্টিয়ার্স অ্যাওয়ার্ড 2025 দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা 24-এর গণ অভ্যুত্থানে তরুণ নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, তরুণরা যুগে যুগে এদেশের ইতিহাস রচনা করেছে। আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এই তরুণরাই 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে দেশের ইতিহাস রচনা করেছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে জানিয়ে তাদের মানবিক রাষ্ট্র গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান। আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। এর আগে অনুষ্ঠানের সভাপতি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা বলেন, সীমিত সম্পদ নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে তরুণরা। জানান, জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের 12,877 জনকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। আরও উল্লেখযোগ্যভাবে আর্ন প্রকল্পের আওতায় প্রায় 9 লাখ যুবক যুবনারীর প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। একই সঙ্গে জাতীয় যুব নীতিমালা হালনাগাদ ও যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে। যুব কল্যাণ তহবিল আইন 2016 অনুযায়ী সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য 5টি ক্যাটাগরিতে এবার 12 জনকে ইউথ ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা নগদ 1 লাখ টাকা, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সনদ পান। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মাদকের বিরুদ্ধে শাহাদাত অফরো, এখন ঢাকা। রাত্রি ইতিমধ্যে তো ঢাকা এবং জাহাঙ্গীরনগরের শেষ সেখানকার কেন্দ্রীয় এবং হল সংসদ নির্বাচন, সামনে কিন্তু রাজশাহী আর চট্টগ্রাম। ইতিমধ্যে কিন্তু রাজশাহীতে যেহেতু প্রার্থীদের তালিকা চূড়ান্ত প্রকাশ করা হয়েছে, তার মানে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচারণাও শুরু করে দিয়েছে। তবে যেটি ঘটেছে সেটি হচ্ছে প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে কেন্দ্রীয় এবং হল সংসদে ইতিমধ্যে 42 জন নির্বাচিত হয়ে গেছেন এবং এর মধ্যে জমে উঠেছে কিন্তু মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম। এ নিয়ে একটু বিস্তারিত জানতে চাই আমাদের সহকর্মীদের মাধ্যমে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান এবং রাজশাহী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। আমরা প্রথমেই রাকিবুল হাসানের কাছে যেতে চাই। রাকিব, আপনার কাছে জানতে চাই সকাল থেকে কোন কোন প্রার্থী প্রচারে নেমেছেন এবং এই যে 42 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আজকে আসলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণার প্রথম দিন। একেবারে প্রথম সকালবেলাতে কিন্তু একেবারে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে প্রার্থীদেরকে আমরা খুব একটা বেশি দেখছিলাম না, কিন্তু যতটা আসলে বেলা বেড়েছে
অর্থাৎ 11টার সময় কিন্তু নির্বাচন কমিশনের একটি সেমিনার ছিল রাকসু কী এবং কেন সেইগুলো নিয়ে। সেটাতে অংশগ্রহণ করার পরে আমরা দেখেছি যারা প্রার্থী আছেন তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় একেবারে প্রচারণার যে বিধিমালা রয়েছে, যে আচরণবিধি আছে সেটি মেনে বিভিন্ন জায়গায় তাদের প্রচারণা চালাচ্ছেন। এর মধ্যে একাডেমিক ভবনগুলোর বাইরে থেকে তারা যারা শিক্ষার্থীরা আসছেন যাচ্ছেন তাদের হাতে লিফলেট তুলে দিচ্ছেন। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি স্পট রয়েছে যেখানে শিক্ষার্থীরা বসে আড্ডা দেন, কথাবার্তা বলেন। সেখানে কিন্তু দেখছি প্রার্থীরা যাচ্ছেন, তাদের সাথে আড্ডা দিচ্ছেন, কথার ছলে নিজেদের আসলে পরিকল্পনার কথাগুলো বলছেন। এবং যেহেতু তাদের সাথে শুধুমাত্র যে নির্বাচন কেন্দ্রিক যে যোগাযোগ সেটি তো নয়, এর আগেও তো কেউ আসলে সহপাঠী, কেউ বন্ধু বা একে অপরের পরিচিত, এভাবে কিন্তু নিজেদের কথাগুলো বলছেন, কি করতে চান তারা। যেহেতু 35 বছর পরে আসলে রাকসু নির্বাচন হচ্ছে, সুতরাং সেই জায়গায় এই নির্বাচনে প্রত্যেকেই একটা আসলে প্রত্যাশা আছে। সেই প্রত্যাশাগুলো কি সেগুলো তারা শুনছেন এবং তারা বলছেন যে যারা শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার উপর ভিত্তি করেই তারা তাদের যে ইশতেহার সেগুলো সাজাচ্ছেন এবং সংশোধনও করছেন। এবং এখন পর্যন্ত আমরা যেটি আসলে জানতে পেরেছি যে এই প্রচারণা তারা 9 দিন পর্যন্ত কিন্তু আসলে এই সুযোগটি পাবেন। সুতরাং একটি মুহূর্ত তারা আসলে ছাড় দিতে চাচ্ছেন না। প্রত্যেকটি মুহূর্ত শিক্ষার্থীদের প্রায় 24,000 ভোটার প্রত্যেকের কাছে আসলে তারা যেতে চান। অন্যদিকে রাত্রি এবং গালিব আপনাদেরকে বলে রাখি যে ইতোমধ্যেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এই যে রাকসু নির্বাচন কমিশন তারা কিন্তু বলেছেন যে 42 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে তারা নির্বাচিত হয়েছেন। তারা কিন্তু প্রত্যেকে আসলে হল সংসদ নির্বাচনের ক্ষেত্রে, কেননা প্রত্যেকটি হলে আসলে 15টি যে আসন বা সদস্য আছে নির্বাচনে, সেই ক্ষেত্রে যেগুলো আসলে সম্পাদকীয় পদ সেটি 23টি এবং নির্বাহী সদস্য সেটি আসলে 13টি পদে আসলে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা না থাকায় কিন্তু তারা জিতেছে। এর মধ্যে শুধুমাত্র জুলাই 36 হল যেটি ছাত্রদের হল এবং বাকি যে 7টি হল প্রত্যেকটি কিন্তু আসলে ছাত্রীদের হল এবং প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু আসলে ছাত্রীদের আসলে নির্বাচনে অংশগ্রহণ করার প্রবণতা কম থাকার কারণে, এই প্রার্থী না থাকার কারণেই কিন্তু আসলে তারা আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করা হয়েছে তাদেরকে। এবং আমরা এখন পর্যন্ত আসলে নির্বাচন কমিশনের যে সেমিনারটি হয়েছে সেখানে আসলে যেটি জানতে পেরেছি যে তাদের যে প্রচারণার যে নিয়মকানুন বা এখানে যে আচরণবিধিটা দেওয়া হচ্ছে সেই বিষয়েও কিন্তু নির্বাচন কমিশন বেশ তৎপর থাকবেন এবং সেই বিষয়টি খেয়াল রাখা হবে। তো এখন পর্যন্ত আমরা গালিব এবং রাত্রি দেখছি যেটা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু আসলে প্রার্থীরা নেমে পড়েছেন এবং তাদের প্রচারণা চালাচ্ছেন। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকিব, এবারে আমরা একটু চাকসুর খবর জানবো। সেখান থেকে আমার ইতিমধ্যেই সহকর্মী শোয়েব রহমান যুক্ত আছেন। শোয়েব, ইতিমধ্যে তো মনোনয়নপত্র বিক্রি এবং জমাদান দুটি চলছে, কি অবস্থা সেখানে? কতটি বিক্রি হলো এবং কতটি জমা পড়লো? আর ক্যাম্পাসের অবস্থা কি? সেখানে শিক্ষার্থীদের সহাবস্থান থেকে শুরু করে সবকিছু কেমন দেখছেন? গালিব, গতকাল থেকেই মনোনয়ন বিক্রি কার্যক্রম শুরু হয়েছে এবং আজ থেকে মনোনয়ন জমা এবং বিক্রি দুটোই একসাথে চলছে। যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেখানে একজন প্রস্তাবকের নাম দিতে হচ্ছে, পাশাপাশি ডোপ টেস্ট করতে হচ্ছে। এই বিষয়গুলো পূরণ করে যারা শেষ করে আসতে পারছেন তারাই কিন্তু আজকে জমা দিচ্ছে। তবে সেই জমাদানের সংখ্যা একেবারেই কম, বরঞ্চ গতকালকের তুলনায় আজকে মনোনয়ন সংগ্রহকারীর সংখ্যা কিন্তু ব্যাপক। আপনি দেখতেই পাচ্ছেন যে ব্যাপক ভিড় জমে গিয়েছে এরই মধ্যে এবং মনোনয়ন বিতরণের কার্যক্রম কিন্তু 3:30 পর্যন্ত চলার কথা রয়েছে। কিন্তু যেই পরিমাণ শিক্ষার্থী এই মুহূর্তে এসেছেন, যে পরিমাণ চাপ, সেক্ষেত্রে আসলে 3:30 সেটি শেষ করা সম্ভব হবে কিনা সেটিও আসলে একটি প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এবং আগামীকাল কিন্তু মনোনয়ন সংগ্রহের শেষ দিন। আজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিড় অনেকটাই বেড়েছে। সকালে বৃষ্টির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি বা মনোনয়ন সংগ্রহকারীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু মনোনয়ন সংগ্রহকারীর সংখ্যা বেড়েছে। এবং আমরা দেখেছি যে শুরুর দিকটাতে, অর্থাৎ গতকাল শুধুমাত্র হল সংসদ থেকে 2 জন নারী মনোনয়ন সংগ্রহ করেছিলেন, কিন্তু আজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের যে উপস্থিতি সেটিও কিন্তু আশাব্যঞ্জক এবং হল সংসদ সহ কেন্দ্রীয় সংসদের নারী প্রার্থী হতে যারা ইচ্ছুক তারা কিন্তু তাদের মনোনয়ন সংগ্রহ করছেন। এবং কতটি মনোনয়ন সংগ্রহ হয়েছে সেটি আসলে বলা কঠিন, কারণ কিছুক্ষণ পরপরই মনোনয়ন সংগ্রহ করছেন। তবে এখন পর্যন্ত আমরা যে ভিড় দেখতে পাচ্ছি এবং যে অবস্থা দেখতে পাচ্ছি, মোটামুটি উৎসবমুখর পরিবেশেই কিন্তু মনোনয়ন সংগ্রহ কার্যক্রম চলছে এবং ক্যাম্পাসে এখন পর্যন্ত যে পরিবেশ, সহ অবস্থান এবং যে নিরপেক্ষতার যে বিষয়গুলো সেটি হয়তো বা প্রচারণা যখন সময় আসবে তখন শিক্ষার্থীরা বলতে পারবেন বা তাদের কোনো অভিযোগ বা কেউ যদি সমান অধিকার না পান সেই বিষয়গুলো হয়তো তখন চলে আসবে। তবে এখন পর্যন্ত পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। গালিব।
চাকসু এবং রাকসু দুটোরই কিন্তু আসলে সমালতারে নির্বাচনের প্রস্তুতি চলছে, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের ৩ নম্বর কূপের গ্যাস জাতীয় সঞ্চালন লাইনের সরবরাহ শুরু হয়েছে। দুপুর 12টার দিকে কূপের উৎপাদিত গ্যাস জাতীয় লাইন সঞ্চালনে যুক্ত করে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ। এ সময় ৩ নম্বর কূপ থেকে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে বলেও জানানো হয়। আগামী 10 বছর এই কূপ থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব বলে আশা কর্তৃপক্ষের। এর আগে রোববার দিনভর গুণগত মান ও নিরাপত্তা পরীক্ষার পর রাতেই উৎপাদন প্রক্রিয়ায় সফলতা আসে। সিলেট গ্যাস ফিল্ডের অধীনস্থ এই কূপটিতে গত 2 মাস আগে ওয়ার্ক ওভারের কাজ শুরু করে বাপেক্স। 73 কোটি টাকা ব্যয়ে শেষ হয় এই কাজ। কন্টেনার হ্যান্ডলিং ও জাহাজ বার্থিং সহ বিভিন্ন সেবা খাতে গড়ে 30 থেকে 41% মাসুল বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে চট্টগ্রাম বন্দর। আজ থেকেই বর্ধিত মাসুল কার্যকর করেছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে প্রায় 39 বছর পর নতুন করে সেবার মাসুল বাড়ানো হলো। প্রজ্ঞাপনে সব ধরনের কন্টেনার হ্যান্ডলিং, জাহাজের আসা যাওয়া, জেটিতে বার্থিং, বহির্নোঙরে জাহাজ অবস্থান করা সহ মোট 56টি সেবা খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আমদানি রপ্তানি, শিপিং ও পরিবহন খাতে খরচ বাড়বে ব্যবসায়ীদের। সবচেয়ে বেশি বেড়েছে কন্টেনার পরিবহনের মাসুল। এখন থেকে 20 ফুট কন্টেনার প্রতি বাড়তি মাসুল দিতে হবে 4,395 টাকা। মাসুল বাড়ানোর পরও তা আশপাশের দেশগুলোর তুলনায় অনেক কম বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বে শপথ নিয়েছেন 3 মন্ত্রী। নতুন মন্ত্রী হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন কুলমান ঘিসিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ওম প্রকাশ আরজাল এবং অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রমেশ্বর খনাল। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কে হবেন সেই সিদ্ধান্ত নিতে নেপালের জেনজিরা ডিসকোর্ড নামে একটি গেমিং অ্যাপ ব্যবহার করেছেন। বাকিটা জানাচ্ছেন সঞ্জিত ইসলাম তন্নি। মঙ্গলবার জেনজিদের বিক্ষোভের মুখে পতন হয় নেপালের ক্ষমতাসীন সরকারের। এরপর তরুণ প্রজন্মই দেশটির অন্তর্বর্তী সরকারের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেন। আর নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে বাছাই করতে নেপালের জেনজি সম্প্রদায় ডিসকোর্ড নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ফ্রি মেসেজিং প্ল্যাটফর্ম বা গেমিং অ্যাপের সাহায্য নিয়েছে। এই অ্যাপ সাধারণত অনলাইন গেমাররা ব্যবহার করে থাকে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, এই অনলাইন আলোচনার আয়োজন করে জেনারেশন জি এর নেতৃত্বাধীন সংগঠন হামি নেপাল। এই সংগঠনই সরকার বিরোধী আন্দোলনের মূল উদ্যোক্তা। সংগঠনের সদস্য সংখ্যা 1,60,000-এরও বেশি। ডিসকোর্ড এর ইউথ এগেইনস্ট কারাপশন চ্যানেলে প্রবাসী নেপালি সহ 10,000-এর বেশি মানুষ প্রধানমন্ত্রী বাছাই আলোচনায় যোগ দিয়েছিলেন। আরও কয়েক হাজার মানুষ ইউটিউবে আয়োজিত লাইভ স্ট্রিমে তাদের মতামত দিয়েছিলেন। সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীদের সাথে সরাসরি যোগাযোগের চেষ্টার পর আলোচনায় অংশগ্রহণকারীরা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। এদিকে নেপালের অন্তর্বর্তী সরকারের মন্ত্রী পরিষদে যুক্ত হলেন 3 মন্ত্রী। নব্য প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বে সোমবার শপথ নিয়েছেন তারা। নেপালের অন্তর্বর্তী সরকারের জ্বালানি, পানি সম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক এমডি কুলমান ঘিসিং। আইনজীবী ওম প্রকাশ আরজাল শপথ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেছেন রমেশ্বর খানাল। कसैको डर नमानी মন্ত্রিসভার বাকি সদস্যদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সুশীলা কার্কি। মোট 15 জন সদস্য নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। এদিকে জেনজিদের নবনিযুক্ত প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পর স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে নেপালের জনজীবন। দুর্নীতি বিরোধী আন্দোলনের সময় আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া নেপালের বিভিন্ন মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলো। রোববার থেকে সেসব অফিস আদালতগুলো আবারও খুলতে শুরু করেছে। বিক্ষোভকারী জেনজিরাও ঘরে ফিরেছে। সঞ্জিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। এশিয়া কাপে আজ 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ গ্রুপের ম্যাচে লড়বে ওমান এবং আরব আমিরাত। বি গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ হংকং।
বি গ্রুপের এই ম্যাচের উপরে নির্ভর করছে বাংলাদেশের সুপার 4-এ খেলার সমীকরণ। শক্তিমত্তার পিছিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে লঙ্কানরা জয় পেলে আগামীকালের ম্যাচটি হয়ে উঠবে বাংলাদেশের জন্য ডু অর ডাই। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে জয় ব্যতীত আর কোনো পথ খোলা থাকছে না বাংলাদেশের জন্য। বিপরীতে এই ম্যাচে জয় পেলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কার সুপার 4। এই গ্রুপের ম্যাচে আরব আমিরাত এবং ওমান, এই দুই দলই লড়বে নিজেদের অস্তিত্ব টেকানোর মঞ্চে। হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। শেষ করছি এখন দুপুর। শিরোনামগুলো আরো একবার। আসন পুনর্বিন্যাসের দাবিতে বিক্ষোভে উত্তাল ফরিদপুরের ভাঙা থানা উপজেলা কমপ্লেক্সে ভাঙচুর, অগ্নিসংযোগ। বাগেরহাটে ফের ৭২ ঘন্টার হরতাল। পিআর জুলাই সনদ সহ ৫ দফা দাবিতে জামায়াত ইসলামী আন্দোলনের যুগপথ কর্মসূচি। ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ, ১৯-এ বিভাগীয় শহরে। হাসিনাকে ক্ষমতায় আনতে ২০০৮-এ প্রণব মুখার্জি মইনু সমঝোতা হয়। ট্রাইব্যুনালকে মাহমুদুর রহমান পিলখানা হত্যায় তাপসের জড়িত থাকার দাবি। যুব সমাজ সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১২ জন পেলেন ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড। এবং ভোটের আগেই রাকসুতে ৪২ প্রার্থী নির্বাচিত, কারচুপির সুযোগ নেই বললেন উপাচার্য। মনোনয়ন ফর্ম বিতরণে ট্রাকসুতে জমজমাট নির্বাচনী আমেজ। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.